হ্যালো স্টুডেন্ট, যারা এখন ক্লাস 10-এ পড়ছো এবং 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দিবে এবং মনে করো যে অঙ্ক খুব একটা জটিল বিষয় এবং অঙ্ক তোমাদের দ্বারাই হয় না, তো আমি তাদের জন্য এই ভিডিওটা তৈরি করছি। এবং যারা অঙ্ক পারো তারাও যদি এই ভিডিওটা দেখো তবে নিশ্চয় তোমাদের জন্য এটা হেল্পফুল হবে। তো আমি পুরো বইয়ের প্রথম থেকেই অঙ্ক করাতে শুরু করে দেব না। আমি পুরো বইয়ের অঙ্ককে মোট 6টা ভাগে ভাগ করে নিয়েছি: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি এবং রাশিবিজ্ঞান। এই 6টা ভাগে বইকে ভাগ করে নিয়ে প্রথমে আমি তোমাদের ত্রিকোণমিতি করাবো। তো এই যে ত্রিকোণমিতি অঙ্ক ত্রিকোণমিতি মানেই হচ্ছে সেই সাইন, কস, এই ধরনের জিনিসগুলো। যে ধরনের অঙ্ক তোমরা এর আগে করোনি, তাই ক্লাস 9-এ পর্যন্ত এই ধরনের অঙ্ক এর আগে আসেনি। ক্লাস 10-এই প্রথম ত্রিকোণমিতির অঙ্ক থাকে। তো এই ত্রিকোণমিতি কি একদম গোড়া থেকে আমরা শিখব। দেখো, যদি আমরা লিখি যে ত্রিকোণমিতি, তো কেমন এটা? ত্রিকোণমিতি। এই যে ত্রিকোণমিতি শব্দটা আছে, এটাকে যদি ভেঙে লেখা হয় তবে তুমি কি লিখতে পারো? ত্রিকোণমিতি মানে হলো, যেমন কিনা সন্ধি বিচ্ছেদের সময় লেখো, ত্রিকোণ যোগ মিতি। তাহলে এই ত্রিকোণমিতিতে কি আছে? ত্রিকোণ আছে। ত্রি মানে তো 3, মানে 3টে কোণ আছে এরকম ছবি জ্যামিতির। আর শেষে দেখো মিতি আছে, তাই জ্যামিতির 3টে কোণ আছে এরকম কি কোনো ফিগার বা ছবি তোমরা জানো? নিশ্চয়। সেটা কি? সেটা হলো ত্রিভুজ। ত্রিভুজেরই 3খানা কোণ থাকে। এটা 1 নাম্বার, 2 আর 3। তাহলে একটা ত্রিভুজের 3খানা কোণ থাকে। অর্থাৎ ত্রিকোণমিতিতে আমরা পড়বোটা কি সেটা তার নামে লুকিয়ে আছে, ত্রিকোণমিতি এই শব্দে। ত্রিকোণমিতি মানে 3খানা কোণ আছে, আর শেষে মিতি লেখা আছে মানে জ্যামিতিতে আছে 3টে কোণওয়ালা ছবি। তো সেটা হলো ত্রিভুজ। তো ত্রিভুজের 3খানা কোণ থাকে, অর্থাৎ আমরা ত্রিকোণমিতির পুরো যে 4-5টা চ্যাপ্টার তোমাদের বইয়ে আছে সবকিছুতেই শুধুমাত্র ত্রিভুজ নিয়ে পড়বো। এখন ত্রিভুজের কি 3খানা বাহু থাকে। সেই বাহু মানে এই যে এটা 1, 2, 3খানা বাহু আর 3খানা কোণ থাকে। ত্রিভুজ আবার অনেক ধরনের হয়। তো এই অনেক ধরনের ত্রিভুজের প্রকারভেদ এখন আমাদের জানার কোনো প্রয়োজন নেই। অনেকগুলো ত্রিভুজের মধ্যে একটা বিশেষ ধরনের ত্রিভুজ হলো সমকোণী ত্রিভুজ। কাকে বলে এই সমকোণী ত্রিভুজ? সংজ্ঞা জানার কোনো প্রয়োজন নেই। সমকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজটা এরকম দেখতে, ত্রিভুজের 3টে কোণ থাকে আর 3টে বাহু থাকে, এটা তো আমরা এখানে শিখলাম। তো এই ধরনের ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলা হয়। কারণ কি? তার কারণ হলো এই ত্রিভুজের দেখো একখানা কোণ 90 ডিগ্রি আছে। এখন 90 ডিগ্রি কোণ মানে কি? এরকম একটা লাইন, তার উপরে যদি আরো একটা লাইন এভাবে থাকে, তবে এখানে যে কোণটা তৈরি হয় এই কোণটা হলো 90 ডিগ্রি কোণ। দেখো এই ত্রিভুজে এই কোণটা 90 ডিগ্রি কোণ, তাই এটা একটা সমকোণী ত্রিভুজ। অর্থাৎ ত্রিকোণমিতি মানে হলো সমকোণী ত্রিভুজ নিয়ে পড়াশোনা করা। এখন সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা কি পড়ব, চলো সেটা দেখি। যদি আমি বলি যে এই ত্রিভুজের কখানা বাহু আছে, তো এই ত্রিভুজেরও 3খানাই বাহু আছে। কিন্তু সমকোণী ত্রিভুজের এই 3খানা বাহুর বিশেষ নাম আছে। অন্যান্য এরকম ধরনের ত্রিভুজের 3খানা বাহুর কোনো বিশেষ নাম থাকে না, শুধু এরকম বলা হয় এটাকে তুমি 1, এটাকে 2, এটাকে 3 বলতে পারো। তোমার ইচ্ছা মতো এটাকেই হয়তো 1 বললে, এই বাহুটাকে 2, এই বাহুটাকে 3 বলতে পারো, বা এটাকে 1, এটাকে 2, এটাকে 3 বলতে পারো। এদের কোনো স্পেসিফিক নির্দিষ্ট নাম নেই। কিন্তু সমকোণী ত্রিভুজের বিশেষ নাম দেওয়া হয়েছে। সেটা কি? অনেকেই হয়তো জানো যে নিচের দিকে ত্রিভুজের 3টে বাহুর মধ্যে নিচের দিকে যে বাহুটা থাকে তাকে বলা হয় সমকোণী ত্রিভুজের ভূমি। আর সব থেকে বড় যে বাহুটা থাকে, এটাই নিশ্চয়ই সব থেকে বড় বাহুটা, তো এই বাহুটাকে বলা হয় অতিভুজ।
তো এটা ভূমি, এটা অতিভুজ, আর এটা যেটা মানে ভূমির উপরে পুরোপুরি লম্বভাবে আছে সেটার নাম হচ্ছে লম্ব। এটা হয়তো অনেকে জানো যে নিচের দিকে যে থাকে সেটা ভূমি, এটা হলো অতিভুজ, আর এটা লম্ব। কিন্তু মোটেও এটা ঠিক নয়, এটা একদম ভুল ধারণা। কেন? তার কারণ আমি খাতার পাতাটাকে এইভাবে রেখেছি, তাই তুমি বলছো এটা নিচের দিকে আছে। এটা না বলে আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি ত্রিভুজের। বিসি তবে আমাদের ভূমি, এসি হচ্ছে অতিভুজ, এবং এ বি হলো লম্ব। কিন্তু এটা মোটেও ঠিক নয়। তার কারণ তুমি হয়তো ভূমি এই কারণে বলছো যে যেহেতু এটা খাতার নিচের দিকে আছে, নিচের দিকেই ভূমি থাকে, আর এই ভূমির উপরে এটা আছে তাই এটাকে বলছো লম্ব, আর সব থেকে বড়টাকে বলা হয় অতিভুজ। এটাই হচ্ছে সব থেকে বড় বাহু এই ত্রিভুজের। কিন্তু এটা ভুল কেন? তার কারণ দেখো, আমি এই পাতাটাকে যদি ঘুরিয়ে রাখি, তবে এখন দেখো এই ত্রিভুজের কোনটা নিচের দিকে আছে, তাহলে তুমি বলবে নিশ্চয়ই এটা নিচের দিকে আছে, তাহলে এটাকেই তো এখন ভূমি বলা উচিত। আর এটা তো অতিভুজ সবসময় থাকবে, তাহলে এর ভূমির উপরে এই লাইনটা দাঁড়িয়ে আছে, তাহলে এটা হওয়া উচিত লম্ব। অর্থাৎ আমরা যেটা জানি যে নিচের দিকে থাকলেই ভূমি, সেটা মোটেও ঠিক নয়। তখন এই ত্রিভুজের যদি খাতাটাকে এইভাবে রাখি, তাহলে তোমাকে এবি কে ভূমি বলতে হচ্ছে, আর বিসি কে বলতে হচ্ছে লম্ব। কিন্তু যদি এই ত্রিভুজটা এইভাবে থাকে, তখন আবার দেখো তুমি বিসি কেই বলে দিচ্ছ ভূমি, আর এবি কে লম্ব। অর্থাৎ একটা ত্রিভুজে এরকম কিভাবে হতে পারে? তার মানে আমরা যেটা জানি যে নিচের দিকে থাকলেই সেটাকে ভূমি বলে, এই ধারণাটা ভুল। তাহলে কিভাবে খুঁজবো একটা সমকোণী ত্রিভুজে কোনটা ভূমি, কোনটা লম্ব, আর কোনটা অতিভুজ? যদিও অতিভুজ বদলায় না, অতিভুজ সবসময় এটাই থাকে। তো চলো দেখি যে কিভাবে আমরা ভূমি, লম্ব আর অতিভুজ খুঁজবো। এর নিয়ম হলো, সমকোণী ত্রিভুজটা তুমি আঁকবে। তো এই সমকোণী ত্রিভুজের এই কোণটা তো 90 ডিগ্রি, এর নাম দিয়ে দিই এ বি সি। তাহলে এই যে বাহুটা আছে 90 ডিগ্রির সামনে যে বাহুটা থাকে সেটা সব সময় অতিভুজ, এটা কখনোই বদলাবে না। আর এই ত্রিভুজের লম্ব ভূমি যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে এই এবিসি ত্রিভুজ আঁকা হয়েছে, এর লম্ব আর ভূমি কোনটা বলো, তো তোমার উত্তর হবে যে এর লম্ব আর ভূমি আমি বলতে পারবো না। মোটেও কিন্তু এটা নয় যে নিচের দিকে যেটা আছে সেটা ভূমি। এর যদি কেউ এরকম প্রশ্ন করে, তো তুমি এর উত্তর দিবে যে এর লম্ব ভূমি বলা যাবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তোমাকে বলে দেওয়া হচ্ছে যে কোন কোণের, মানে যদি এই কোণটার জন্য আমরা লম্ব ভূমি খুঁজি, তখন এই কোণের সামনে যেটা থাকবে, এই কোণের সামনে দেখো কোন বাহুটা আছে, এই কোণের ঠিক সামনে নিশ্চয়ই এই বাহুটা আছে, তো এই কোণের সামনের বাহুটাকে বলা হয় লম্ব। তো এই কোণের জন্য এটা হলো লম্ব। তো এটা যদি লম্ব হয়, অতিভুজটা আগেই পেয়ে গেছি, তাহলে বাকি যেটা বেঁচে থাকলো সেটা হলো আমাদের ভূমি। কি শিখলাম? যে এবিসি ত্রিভুজের লম্ব ভূমি তখনই আমরা খুঁজতে পারবো যখন আমাকে বলা হবে কোন কোণের জন্য। যদি এই কোণটার জন্য বলা হয় বা এই কোণের সাপেক্ষে, তখন এই কোণের সামনে যেটা থাকে সেটা হয় লম্ব। এটা তো অতিভুজ থাকেই বড়টা, তাহলে বাকি যেটা বেঁচে থাকলো সেটা হবে আমাদের ভূমি। এখন এবিসি ত্রিভুজটা এঁকেই যদি তোমাকে বলা হয় যে আগেরবার এ কোণের সাপেক্ষে খুঁজেছিলাম, কখনোই 90 ডিগ্রির সাপেক্ষে খুঁজতে বলা হবে না, 90 ডিগ্রি বাদ দিয়ে। তাহলে এই কোণের সাপেক্ষে বা এই কোণের জন্য তোমাকে লম্বভূমি অতিভুজ খুঁজতে বলতে পারে, বা যদি এই কোণটার সাপেক্ষে লম্বভূমি অতিভুজ খুঁজতে বলে, তাহলে তুমি কি বলবে যে এটা তো সবসময় অতিভুজ, এটা 90 ডিগ্রি যদি হয়, তো 90 ডিগ্রির সামনে সবসময় অতিভুজ থাকে। এটা মনে রাখবে, 90-এর সামনে সবসময় অতিভুজ, মানে লম্বভূমি খোঁজাটাই হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। অতিভুজ তো কখনোই বলবে না, কারণ 90 ডিগ্রির সামনে তো অতিভুজ থাকেই। তাহলে এই কোণের জন্য বা এই কোণের সাপেক্ষে যদি তোমাকে লম্ব খুঁজতে বলা হয় আর ভূমি, তো কি বলবে যে এই কোণের সামনে যেটা থাকবে, যে কোনো কোণের সামনে যেটা থাকে সেটাই লম্ব হয়। যেমন সি কোণের সামনে এই বাহুটা ছিল, তাই এটা লম্ব। তাই এ কোণের সামনে দেখো কোন বাহুটা আছে, নিশ্চয়ই এই বাহুটা আছে, তাই এ কোণের জন্য এটা হলো আমাদের লম্ব। তো এটা তো অতিভুজ, তাহলে বেঁচে আছে কে? ভূমি। তাহলে এ বি হচ্ছে আমাদের ভূমি। এই দুটো ত্রিভুজ থেকে যা শিখলাম ওটা আমি আরো একবার বলে দিচ্ছি। এ বি সি ত্রিভুজের যেটা 90 ডিগ্রি কোণ থাকবে, মানে এখানে এই কোণটা 90 ডিগ্রি, ওর সামনে সবসময় অতিভুজ থাকবে। এখানেও দেখো এ বি সি ত্রিভুজের কোণ বিটা 90 ডিগ্রি, তো এর সামনে অতিভুজ থাকবে। এবার
যদি তোমাকে বলা হয় যে সি কোণের জন্য লম্বভূমি খোঁজো, তাহলে সি কোণের সামনে যেটা থাকে, সি কোণের সামনে কে আছে? এ বি বাহু। তাহলে এ বি হচ্ছে এই ছবিটায় সি কোণের জন্য লম্ব। তো যদি সি কোণের জন্য এটা লম্ব হয়, আর এটার নাম তো অতিভুজ দিয়েই ফেলেছি, তাহলে ভূমি কোণটা? এটা হলো ভূমি। এবার যদি তোমাকে এই ত্রিভুজটা এঁকে দিয়ে সি কোণের সাপেক্ষে লম্বভূমি খোঁজা শিখলাম, যদি বলে এ কোণের সাপেক্ষে লম্বভূমি খোঁজো, তাহলেও তুমি সেই একই নিয়ম লাগাবে, যে কোণের সাপেক্ষে বলবে সেই কোণের সামনেটা সবসময় লম্ব হবে। যেমন সি এর সামনে এটা লম্ব হয়েছিল, একই রকম তাহলে এ কোণের সামনে যেটা আছে সেটা লম্ব। আর এই ত্রিভুজের বড়টা তো অতিভুজ আছে, যেটা কিনা 90 ডিগ্রির সামনে থাকে। লম্ব অতিভুজ পেয়ে গেছি, তাহলে যে বেঁচে আছে সে হলো ভূমি। অর্থাৎ এ কোণের সাপেক্ষে বিসি হলো আমাদের লম্ব, আর এবি হলো ভূমি। আর সি কোণের সাপেক্ষে এবি হচ্ছে আমাদের লম্ব, আর বিসি হচ্ছে ভূমি। এভাবে আমরা লম্ব ভূমি খুঁজে বের করব। এটা আমাদের ত্রিকোণমিতির প্রথম যে ধরনের অঙ্ক আছে সেখানে খুব কাজে লাগবে। এটা খুব জরুরি একটা কনসেপ্ট বা ধারণা। তো এবার আমরা চলো দেখি যে ত্রিকোণমিতিতে আমরা প্রথমে কি করব। ত্রিকোণমিতি, এই তো একটা সমকোণী ত্রিভুজের কটা বাহু থাকে? উত্তর হলো 3টে বাহু থাকে। আমি যদি তোমাদেরকে বলি, তোমাদেরকে দুটো নাম্বার দিলাম 2 আর 5, তো এই 2 আর 5 দিয়ে কটা অনুপাত তৈরি করতে পারবে এটা জিজ্ঞেস করি। অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে, এবার বুঝে নি, ধরো একজন মানুষ আছে, প্রথম জনের কাছে 200 টাকা আছে, 200 টাকা এরকম ভাবে টাকা দেখানো হয়। আর দ্বিতীয় আরো একজন লোক আছে যার কাছে কিনা 300 টাকা আছে। তো যদি আমি বলি এদের মধ্যে থাকা টাকার অনুপাত কত, তখন যেভাবে করতে হয় তা হলো 200 আর মাঝে এই চিহ্নটা দেওয়া হয়, এই চিহ্নকে বলা হয় অনুপাত চিহ্ন। তো এই চিহ্নে দেওয়া মানে এটা 200 পড়া হয় ইস্টু 300 বা 200 অনুপাত 300। তো দুদিকে যেগুলো একই একই থাকবে সেগুলো আমরা কেটে দিতে পারি। তো দেখো এখানে একই একই কি আছে? প্রথমত টাকা টাকা একই আছে, তাই টাকাগুলো কেটে দিতে পারি। শূন্য, দুটো কেটে যাচ্ছে, তাই অনুপাত কত পাওয়া গেল? 2:3। মানে যদি প্রথম জনের কাছে 200 টাকা আর দ্বিতীয় জনের কাছে 300 টাকা থাকে, তবে আমরা অন্য আর একভাবে বলতে পারি যে প্রথম জন এবং দ্বিতীয় জনের কাছে থাকা টাকার অনুপাত হলো 2:3। এইভাবে অনুপাতকে লেখা হয়। তাহলে অনুপাত মানে মাঝে শুধু এই চিহ্নটা দেওয়া, এই চিহ্নকেই বলা হয় অনুপাত। তো আমি যদি এখন তোমাদেরকে দুটো নাম্বার দিই 2 আর 5, আর বলি 2 আর 5 দিয়ে কটা অনুপাত তৈরি করতে পারবে, তাহলে কি বলবে? 2 আর 5 দিয়ে কি অনুপাত তৈরি করা যেতে পারে? 2:5, এটা একটা। আর উল্টোটাও তো করতে পারো, 5:2। মানে যদি তোমার কাছে দুটো সংখ্যা থাকে তাহলে কটা অনুপাত তৈরি করতে পারছো? একটা, দুটো অনুপাত। আশা করছি বুঝতে পেরেছো অনুপাতটা কি, যে 2 আর 5 দিয়ে দুটো অনুপাত আমরা তৈরি করতে পারি, হয় 2:5 বা 5:2। এই 2:5কে এভাবেও লেখা যায়, 2:5 মানে হচ্ছে 2/5, আর 5:2 মানে হচ্ছে 5/2। মানে 2 আর 5 দিয়ে আমরা 2:5 আর 5:2 যে অনুপাত দুটো তৈরি করলাম সেগুলোকে এভাবেও লিখতে পারি, 2/5 আর 5/2 করে। এখন আমি এখানে দুটো নাম্বার দিয়েছিলাম, দুটোর বদলে যদি তিনখানা নাম্বার দিই, ধরো 2, 3 আর 5, এই মোট তিনখানা নাম্বার দিলাম। এবার যদি তোমাকে জিজ্ঞেস করি যে কটা অনুপাত তৈরি করতে পারবে, তো তুমি বলবে যখন দুটো সংখ্যা ছিল, ধরো সংখ্যা দুটো এখন 2 আর 3, তো 2 আর 3 দিয়ে কটা অনুপাত তৈরি করতে পারবে? এই সংখ্যাটা ধরো এখন নেই, তো এটা দিয়ে কটা অনুপাত তৈরি করতে পারবে? ধরে নাও যে এই সংখ্যাটা এখন নেই, 2:3 মানে 2/3 একটা অনুপাত, আর কি করতে পারো? 3/2, এই দুটো অনুপাত তৈরি করতে পারো এই দুটো দিয়ে। কিন্তু নতুন আরো একটা তো সংখ্যা এসছে, তাহলে 2 দিয়ে আর 3-এর মধ্যে সম্পর্ক আমরা বের করে ফেললাম, একটা 2:3, একটা 3:2। তাহলে নতুন যে সংখ্যাটা এলো ওর সঙ্গে 2-এরও তো সম্পর্ক হবে। তাহলে 2 আর 5-এর যে অনুপাত আমরা করতে পারি সেটা কি? 2/5 একটা, 3টাকে ভুলে যাও, 2/5 একটা, আর একটা হলো 5/2। আর কি করা যেতে পারে? আর দেখো আর একটা করা যেতে পারে, সেটা হলো 3/5 আর 5/3। মানে যা বলার, যদি আমাদের তিনখানা সংখ্যা থাকে তবে আমরা 1, 2, 3, 4, 5, 6খানা অনুপাত পেতে পারি।
তিনখানা সংখ্যা থাকলে ছখানা অনুপাত পাওয়া যায়। তো ত্রিকোণমিতির অঙ্কে আমাদের যা করা হয়, ত্রিকোণমিতিতে কি থাকে? ত্রিকোণমিতিতে থাকে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের কখানা বাহু? মোট তিনখানা বাহু। কে কে সেই তিনখানা বাহু? যদি আমরা বলি এই কোণের জন্য, যেমন বীজগণিতের অঙ্ক করতে যে কোনো সংখ্যাকে আমরা এক্স ধরি, সেরকমই ত্রিকোণমিতি অঙ্ক করার জন্য কোণকে, এই যে কোণকে আমরা এই চিহ্নটা দিয়ে লিখব। এই চিহ্নটাকে বলা হয় থিটা। তাহলে আমাদের পুরো কোণের নাম দিতে হচ্ছে না। যেমন ধরো যদি এরকম একটা ত্রিভুজ আঁকা থাকে, তো এই ত্রিভুজের যদি বলি যে এই কোণটা কত, এটার নাম দিলাম এ বি সি, তাহলে এই কোণটার নাম কি হবে? এই কোণটার নাম হবে এ সি ডি। তো কত বড় লিখতে হচ্ছে, এত বড় না লিখে এ সি ডির বদলে আমরা শুধু এই চিহ্নটা ব্যবহার করব, মানে থিটা। এত বড় তাই না লিখে শুধু থিটা দিলেই যাতে হয়, আমাদের সুবিধার জন্য এরকম ছোট নাম আমরা দিয়েছি। তো এই থিটা কোণের জন্য এর সামনে যেটা থাকবে সেটা হবে লম্ব। তো লম্বর নাম আমরা এরকম লম্ব তো লিখে নিচ্ছি, আর লম্বর নাম আমরা ধরো এ দিয়ে দিলাম। আর থিটা কোণের জন্য এটা যদি লম্ব হয়, তাহলে বড় যেটা সেটা তো অতিভুজ হবেই। আর তলায় থাকছে, তখন এই থিটা কোণের সামনে এটা লম্ব হয়ে গেছে, তাই এখন তলায় ভূমি থাকছে, এমনটা নয়। আগেই তো বোঝালাম যে ভূমি মানেই যে নিচে থাকবে এরকম কোনো মানে নেই। কোন কোণের জন্য সেটা নির্ভর করছে। তো থিটা কোণের জন্য এটা হলো লম্ব, এটা ভূমি। তো ভূমির নাম আমরা বি দিয়ে দিলাম, আর অতিভুজের নাম সি দিলাম। এখন যদি আমি বলি এই এ বি সি, দেখো ত্রিভুজের কটা বাহু? এ বি সি, তিনটে বাহু। তো এই তিনটে বাহুকে নিয়ে তুমি কটা অনুপাত তৈরি করতে পারবে? তো তুমি এক্ষুনি তো শিখলে যে তিনটে নাম্বার মানে 2, 3 আর 5 দিয়ে আমরা কটা অনুপাত তৈরি করলাম? 6টা। সেরকমই এ বি সি, এই তিনটে বাহু মানে কি? তিনটে বাহুরও তো সেই কিছু মান থাকবে। ধরো এটার মান 3, এটার মান 4, এটার মান 5, তাহলে এগুলো তো সেই নাম্বার। তাহলে 3, 4, 5 এরকম যদি নাম্বার থাকে 3, 4, 5, এটা দিয়ে কটা আমরা অনুপাত তৈরি করতে পারি? মোট 6টা অনুপাত তৈরি করতে পারি। এটা আমরা একটু আগেই দেখলাম, মোট 6টা অনুপাত তৈরি করতে পারি। তো এখানে এই 3, 4, 5, এই 3, 4, 5ই যে বাহুর দৈর্ঘ্য হবে তার তো কোনো মানে নেই, আরো তো হতে পারে। ধরো হলো 5, 12, 13, এরকম করে আরো প্রচুর আমরা মান পেতে পারি এই তিনটে বাহুর। তার জন্য এরকম যা কিছু হতে পারে, তাই এরকম 3, 5 এরকম আলাদা আলাদা নাম না দিয়ে প্রথমটা এটার নাম এ দিয়ে দিচ্ছি, এই বাহুটার নাম বি দিয়ে দিলাম, আর এই বাহুটার নাম সি। তো এ বি সি এই তিনটে দিয়ে আমরা কটা অনুপাত তৈরি করতে পারি? উত্তর হবে 6টা। কি কি? এ বাই বি লিখতে পারি, এ বাই বি যেমন লিখলাম সেরকমই বি বাই এ লিখতে পারি। এবার বিটাকে ভুলে যাও, তো এ বাই সি লিখতে পারি। এ বাই সি যখন লিখলাম তাহলে সি বাই এ এটাও লিখতে পারি। এবার বি আর সি এর সম্পর্কই দেখো করা হয়নি, তাহলে বি বাই সি একটা লিখতে পারি, আর সি বাই বি, মানে মোট 6টা অনুপাতই পেতে পারি। তো এতক্ষণ আমি অনুপাত কেন বোঝালাম, তার কারণ হচ্ছে এই অনুপাতগুলোরই নাম দিয়ে দেওয়া হয়েছে ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতিতে মোট 6টা অনুপাতের নাম আছে। সেই 6টা অনুপাত কে কে? আমরা এলোমেলো ভাবে পড়বো না, এরকম ভাবে পড়বে, তাহলে বেশি মনে থাকবে। সেই 6টা অনুপাত হলো সাইন, কস, ট্যান, কোসেক, সেক আর কট। নামগুলো প্রথম শুনলে তাই ভয় পাওয়ার কিছু নেই। প্রথম হলো এরকম ভাবে বলো আমার সঙ্গে, সাইন, কস, ট্যান। তিনটে হলো কোসেক, সেক আর কট। এরকম ভাবেই মনে রাখবে যে সাইন, কস, ট্যান। আমার সঙ্গে সঙ্গে তোমরা একবার বলে নাও, কোসেক, সেক আর কট। এরকম 4-5 বার বলো, দেখো এই কটা মনে থেকে যাবে, সাইন, কস, ট্যান, কোসেক, সেক আর কট। তো যেটা জেনে রাখার মতো বিষয় যে সাইন বলে কিন্তু আসলে পৃথিবীতে কিছুই নেই যতক্ষণ না এর সঙ্গে একটা কোণ লাগানো হচ্ছে। তো এখানে কোণটাকে থিটা, তো এই সাইন থিটা বলে কিছু হয়। তো সাইন থিটা মানে কি হয় সেটা আমরা দেখছি। তো কস বলেও সেরকম কিছু হয় না, কিন্তু কস থিটা মানে কিছু হয়, ট্যান থিটা মানেও কিছু একটা হয়। সেই কিছু একটা কি হয়, মানে সবগুলোতেই একটা কোণ থাকতে হবে। সে কোণটা থিটা হতে পারে, বা 60 ডিগ্রি কোণ, এরকম যেমন হয় কোণের মান 60 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, তো এরকম কোণ হতে পারে, বা থিটা তুমি লিখতে পারো। কিন্তু শুধু সাইন বলে পৃথিবীতে কিছুই হয় না। এবার আমরা জানবো যে সাইন থিটা সেটা আসলে কি। তো সাইন থিটা মানে হলো
লম্ব বাই অতিভুজ। সাইন থিটা মানে হয় লম্ব বাই অতিভুজ। কস থিটা মানে সাইনের নিচে অতিভুজ আছে, কসেরও নিচে সেই অতিভুজই থাকে। কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। তো দেখো লম্ব বাই অতিভুজ যেটা লিখলাম সেটা আসলে এখানকার মধ্যে কোন অনুপাতটা? লম্ব মানে এ আর অতিভুজ মানে সি, মানে এ বাই সি আমরা লিখে ফেলেছি, তাহলে এই অনুপাতটা যেন লিখে ফেলেছি। মোট এরকম করে দেখো 1 2 3 4 5 6টা অনুপাত এখান থেকে যেটা এসছে সেগুলোই এখানে লেখা হবে। তো সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, তার মানে এই অনুপাতটা চলে গেল। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। তো ভূমি এখানে, ভূমি মানে কি ছিল? বি। তো বি বাই সি কোথায় আছে দেখো, এটা হলো বি বাই সি, তা বি বাই সি আমরা লিখে ফেললাম। ট্যান থিটা মানে হচ্ছে, তো সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, মানে সাইনের নিচে অতিভুজ থাকে, কস থিটা মানে কসেরও নিচে অতিভুজ থাকে, শুধু উপরটা ভূমি হয়ে যাচ্ছে। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ হলো, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা মানে এই উপরের দুটোই, মানে লম্ব বাই ভূমি। শুধু এই তিনটে তোমাকে যেভাবেই হোক মুখস্থ রাখতে হবে, তাহলে পুরো ত্রিকোণমিতির ফার্স্ট অধ্যায়ে যা আছে সবকিছু তুমি পারবে। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি মানে কি? এ বাই বি। তো এ বাই বি এখানে কোনটা আছে? এইটা হলো এ বাই বি। তো এ বাই বিটা আমরা লিখে ফেলেছি। তো বাকি যে অনুপাতগুলো থাকলো সেগুলো দেখো ঠিক কি? এ বাই বি এর উল্টো হলো বি বাই এ বাই সি এর উল্টো হলো সি বাই বি, সি বাই এ সরি, আর বি বাই সি এর উল্টো হলো সি বাই বি। বাকিগুলো কিন্তু আমরা মুখস্থ রাখবো না। কিভাবে এগুলো মনে রাখবো? যদি তুমি আমার সঙ্গে সঙ্গে এবার বলে নাও যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। এই তিনটে যদি তুমি মনে রেখে দিতে পারো তাহলে বাকি তিনটে আর মুখস্থ করতে হবে না। তার কারণ আমরা কি মনে রেখেছিলাম? যে সাইন কস ট্যান আর কোসেক সেক কট হয়। অর্থাৎ মনে মনে যদি এটা করে নাও তাহলে দেখো সাইনের সামনাসামনি কে থাকছে? কোসেক। কসের সামনে কে থাকছে? সেক। আর ট্যানের সামনে কট। অর্থাৎ সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, ওর সামনে যেটা থাকে, ওর সামনে কি আছে? কোসেক। তাহলে কোসেক মানে কি হবে? এটা শুধু ঘুরিয়ে লেখা, অর্থাৎ কোসেক মানে অতিভুজ বাই লম্ব। তাই এটা মুখস্থ করতে হবে না। যখনই আমাদের কোসেক প্রয়োজন হবে, আচ্ছা পুরোটা একবার লিখে নিই তারপরে ওই জিনিসটা বোঝাচ্ছি। তো কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা মানে কি হবে? এর উল্টো। তো এটাকে যদি উল্টে লেখো, উল্টে মানে অতিভুজটা উপরে চলে যাবে, অর্থাৎ অতিভুজ বাই ভূমি হবে। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তো ট্যানের সামনে কি আছে? কট। তাহলে কট মানে হবে এটার উল্টো, মানে ভূমিটা উপরে চলে যাবে আর লম্বটা নিচে চলে আসবে, তাই এটা মানে হলো ভূমি বাই লম্ব। এবার যেটা বলছিলাম, যদি তুমি সাইন কস ট্যান মনে রেখে দাও, যে সাইন মানে লম্ব বাই অতিভুজ, ভূমি মানে কস মানে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে লম্ব বাই ভূমি, তাহলে কোসেক সেক কট মনে রাখতে হবে না। আগে অবশ্যই এটা মুখস্থ করে নিতে হবে যে সাইন কস ট্যান কোসেক সেক কট। এটা করার পরে যদি তোমার কখনো প্রয়োজন হয় যে কোসেক মানে কি, তখন তুমি মনে করবে যে সাইন কস ট্যান হয় আর কোসেক এখানে থাকে, অর্থাৎ কোসেক কার সামনে থাকে? তুমি মনে করবে সাইনের সামনে। তো সাইন মানে কি হয়? লম্ব বাই অতিভুজ। ও আচ্ছা, তাহলে কোসেক মানে কি হবে? এটাকে ঘুরিয়ে লেখা, মানে অতিভুজ বাই লম্ব। একই রকম ভাবে তোমার যদি সেকের প্রয়োজন হয়, তুমি এই সিরিজটা বলবে যে সাইন কস ট্যান কোসেক সেক কট। তাহলে সেক কার সামনে আছে? না তো কসের সামনে আছে। কস মানে কি হয়? ভূমি বাই অতিভুজ, তাহলে সেক মানে হবে উল্টোটা, মানে অতিভুজ বাই ভূমি। এবার লাস্ট যদি কখনো কট প্রয়োজন হয় তখনও সেই সিরিজটা পড়বে যে সাইন কস ট্যান কোসেক সেক কট। কট কার সামনে আছে? তুমি বলবে ট্যানের সামনে আছে কট। তো ট্যান মানে কি হয়? ট্যান মানে তো তুমি মুখস্থই রাখছো লম্ব বাই ভূমি, তাহলে কট মানে এর উল্টো হবে, অর্থাৎ ভূমি বাই লম্ব হবে। এভাবে আমরা প্রথম যে চ্যাপ্টার আছে তোমাদের বই 23.1 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে মাধ্যমিক পরীক্ষা যে বইটা থেকে হয় পশ্চিমবঙ্গ সরকারের, তো ওটা 23.1 যে অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সেগুলো সব আমি এবার একে একে করাবো। তার জন্য আমাদের যা প্রয়োজন হবে এই 6টা অনুপাত, 6টার মধ্যে এই 3টে মুখস্থ রাখতে হচ্ছে, বাকি 3টে তো এমনি মনে রাখতে পারি। এছাড়া আমাদের আর একটা জিনিস প্রয়োজন হবে, সেটা কি? সেটা হলো পিথাগোরাসের যে সূত্রটা আছে, এটা হয়তো অনেকেই জানো। পিথাগোরাসের সূত্র কি? সেটা পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র হলো যে লম্ব
স্কোয়ার মানে লম্বের বর্গ, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হয় অতিভুজের স্কোয়ার। এই সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। তো যাদের এটা হয়তো গুলিয়ে যায় তারা কিভাবে মনে রাখবে? তারা এভাবে মনে রাখবে যে দেখো সমকোণী ত্রিভুজের লম্বভূমি তো আছে, কিন্তু সব থেকে বড় বাহুকে নিশ্চয়ই অতিভুজ। তার মানে আমরা বলতে পারি যে লম্ব আর ভূমিকে যদি স্কোয়ার করো, লম্বভূমি তো ছোট ছোট, তাহলে স্কোয়ার করলে কাকে পাওয়া যাবে? দুটোকে যোগ করে সবসময় তো বড় সংখ্যাই পাওয়া যায়। যেমন দেখো 3 আর 4 ধরো দুটো সংখ্যা আছে, হ্যাঁ, তো এই দুটোকে যদি যোগ করো স্কোয়ার করে, তো 3 এর স্কোয়ার কত? 9, 4 এর স্কোয়ার 16, তাহলে যোগ করলে কত পাওয়া যায়? 25। এটা নিশ্চয়ই বড় সংখ্যা একটা। তো সেরকমই অতিভুজ তো একটা বড় বাহু, এরকম ভাবে মনে রাখতে পারো। অর্থাৎ লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ার মানে ছোট ছোট বাহু যেগুলো আছে সেগুলো যদি স্কোয়ার করে যোগ করি তবে আমরা বড় বাহুটার স্কোয়ার পাবো। এরকম ভাবে মনে রাখতে পারো। আলটিমেটলি আমাদের মুখস্থই রাখতে হবে যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হয়। প্রথম অধ্যায়ের জন্য আমাদের যে সূত্র থাকবে সেগুলো আমি বুঝিয়ে ফেলেছি। তো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে এই জায়গাটা আরো একবার দেখো, তাহলে পুরোটা বুঝে যাবে। এবার চলো আমরা অঙ্কগুলো একে একে শুরু করি। সূত্রগুলো জেনে নেওয়ার পর এবার 23.1 তোমাদের বইয়ের 23.1 কোষে দেখির প্রথম 1 নম্বর অঙ্কটা আমরা করব। দেখো 1 নম্বর অঙ্কে কি বলেছে আগে পড়ি। একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ এবি সমান 10 সেন্টিমিটার। অর্থাৎ একটা ত্রিভুজ আঁকবো। কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ যার অতিভুজ, অতিভুজ মানে এই বড় বাহুটা, এটার নাম ওরা বলছে এবি, তো আমরা নাম দিয়ে দিলাম এই অতিভুজের নাম এবি। এবি সমান 10 সেন্টিমিটার। ভূমি বিসি সমান 8 সেন্টিমিটার এবং এসি সমান 6 সেন্টিমিটার। এ আর বি তো নাম দিয়েই ফেলেছি, তার ত্রিভুজের এ বি সি মানে তিনটে বিন্দুর আমরা নাম দিই, একটা এ একটা বি একটা সি। তো এ বি যখন দিয়েই ফেলেছি তাহলে এটাই হবে আমাদের সি। বিসি সমান বলা আছে 8 সেন্টিমিটার, লিখে নিলাম বিসি 8, আর এসি হচ্ছে 6 সেন্টিমিটার। তার মানে এই যে ত্রিভুজটা দেওয়া আছে এবিসি তার তিনটে বাহুর দৈর্ঘ্যই তোমাকে বলে দিয়েছে অঙ্কে। এবার চলো দেখি কি আমাদের বের করতে হবে। এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি। সাইন, এটা পুরো নামটা হলো এসআইএনই, কিন্তু আমরা শুধু এসআইএন এটাই বেশি ব্যবহার করি। আর ট্যানের পুরো নাম হলো ট্যানজেন্ট, কিন্তু আমরা ট্যান কথাটাই বেশি ব্যবহার করব। তো বলেছিলাম যে সাইন বলে কিছু হয় না পৃথিবীতে। তো সাইন কার? এবিসি কোণের সাইন। এবিসি কোণটা এটা হলো এবিসি কোণ। তো আমরা এবিসি এত বড় না লিখে এবিসি কোণের নাম থিটা দিয়ে দিলাম। পাশে লিখে নিব যে এবিসি সমান হলো থিটা। ধরি এবিসি সমান হলো থিটা। তাহলে সাইন, এবিসি কোণের সাইন না বের করে আমরা কি লিখব? সাইন, এখানে এবিসি লেখা উচিত ছিল, তার বদলে আমরা লিখে নিচ্ছি থিটা। তো সাইন থিটা সমান কি শিখেছি? সাইন থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ। তো দেখো এই ত্রিভুজে লম্বের মান কত? এটা যদি থিটা হয় ওর সামনে যেটা থাকে সেটা লম্ব, তাই এই লম্বের মান কত দেওয়া আছে? লম্বের মান হলো 6 সেন্টিমিটার, তাই লম্বের জায়গায় 6 সেন্টিমিটার লিখে নিলাম। অতিভুজ মানে এটা অতিভুজ 10 সেন্টিমিটার। তো সেন্টিমিটার আর সেন্টিমিটার কেটে গেল, 6 কেও 2 দিয়ে কাটা যায়, 3 দুগুণে 6, আর 10 কে 2 দিয়ে কাটলে 5, তাই সাইন থিটার মান হলো 3/5। সাইনের পরে আমাদের কি বের করতে বলেছে? ট্যানজেন্টেরও মান বের করতে বলেছে। ট্যানজেন্ট মানে ট্যান, অর্থাৎ আমরা ট্যান থিটার ভ্যালু বের করব। এবিসি কোণের ট্যান মানে আমাদের কাছে ট্যান থিটা। তো ট্যান থিটা সমান সূত্র কি? ট্যান থিটা সমান আমরা যে সূত্র শিখেছি সেটা হলো লম্ব বাই ভূমি। তো দেখো এই ত্রিভুজে লম্ব কত? 6 সেন্টিমিটার, ভূমি 8 সেন্টিমিটার, তাই লম্ব বাই ভূমি লিখে সেন্টিমিটার গুলো কেটে দিলাম। আর এটা 2 দিয়ে কাটলে 4, এটা 2 দিয়ে কাটলে 3, তাহলে আমাদের ট্যানের মান পাওয়া গেল 3/4 প্রথম অঙ্কে। তাহলে
আমরা সাইনের মান বের করে নিলাম 3/5 আর ট্যানের মান 3/4। এটাই এই অঙ্কের উত্তর। একের পরে এবার চলো আমরা তাহলে 2 নাম্বার অঙ্কটা করি। 2 নাম্বার অঙ্কে কি বলা আছে, আজকে আমরা দুটোই অঙ্ক করব, বাকি সব অঙ্কগুলো আমরা পরে করব। আজকের জন্য দুটোই অঙ্ক। চলো দেখি কি আছে। 2 নাম্বার অঙ্ক, সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার এবিসি সমান 90 ডিগ্রি। তো এই এবিসি এই নামে মাঝখানে কে আছে? নিশ্চয়ই বি মাঝখানে আছে। এটা আসলে বি এর মান যেটা দেওয়া থাকে, তাহলে যে 90 ডিগ্রিটা দেওয়া আছে সেটা বি এর মান। আমরা প্রথমে তবে একটা ত্রিভুজ আঁকবো, যার নাম কিভাবে দিব? কোনটার ভিত্তিতে? এই জায়গাটা যদি বি হয় তাহলে এটা আমাদের এ, আর এখানে সি দিতে পারো। কেউ যদি এটা করো, এখানে তো বি দিয়ে দিলা, এখানে এ দিলা, এখানে সি দিলা, তাও হবে। এ বি সমান কত দেওয়া আছে? 24 সেন্টিমিটার। তাহলে এ বির জায়গায় আমরা 24 লিখে নিয়েছি। বিসি সমান দেওয়া আছে 7 সেন্টিমিটার, তাই বিসির জায়গায় 7 লিখেছি। এবার দেখতে যাচ্ছি যে কি বের করতে হবে। তো আমাদের বের করতে হবে সাইন এ। তো সাইন এ মানে আমরা কি জানি? সাইন এ মানে তো আমরা জানি লম্ব বাই অতিভুজ। তার মানে যখন তোমাকে সাইন এ বের করতে বলেছে, তো তুমি এ কোণের কাছে যাবে, এই কোণের কাছে এলাম, দিয়ে ওর সামনে কি আছে? ওর সামনে দেখো এই বাহুটা পড়ছে, তাহলে বিসি আমাদের জন্য লম্ব। আর অতিভুজকে, অতিভুজ তো বড়টা মানে এসি, কিন্তু তুমি কি দেখছো যে লম্ব মানে বিসি, তার মান তো 7, তাহলে তুমি লম্বের জায়গায় 7 বসিয়ে দিচ্ছ, কিন্তু অতিভুজের মানই তো জানো না। তাহলে আমাদেরকে অতিভুজটা আগে বের করে নিতে হবে। কিন্তু প্রথম যে অঙ্কটা ছিল ওখানে আমাদের লম্ব, ভূমি, অতিভুজ সবকিছুই বলা ছিল, কিন্তু এখানে যেহেতু অতিভুজ বলা নেই, তাই আমরা এখানে কার সূত্র ব্যবহার করব? সেই একটাই সূত্র, পিথাগোরাসের সূত্র। কি সেই সূত্রটা ছিল? যে এই বাহুটা আর এই বাহুটা মানে ছোট বাহু তো এই দুটোই, তো ছোট বাহু দুটোর স্কোয়ার করে যোগ করলে আমরা বড় বাহুটার স্কোয়ার পাবো। মানে কি, এখানে ছোট বাহুকে, ছোট বাহু দেখো এর নাম কি? এ বি, তাই এ বি স্কোয়ার যোগ আর একটা ছোট বাহু হলো বিসি সমান হবে বড় যে বাহুটা মানে অতিভুজ, অতিভুজকে এসি তার স্কোয়ার। সবসময় এটা হবে যে ছোট যে বাহু দুটো থাকবে তার প্রথমে যে কোনো এটাকেই আগে নিলাম, এটাকে পরে নিলাম। উল্টোটা করলেও হতো, কেউ যদি এটাকে আগে লেখে এটাকে পরে লেখে তাও হবে। আমরা পেলাম এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। তো এবার আমরা মান বসিয়ে দিই। যেহেতু অঙ্কে আগে থেকেই সমান আছে, তাই পরের লাইন করতে গেলে এখানে সমান দিতে হবে না, এখানে লিখতে হবে বা। তো এ বির মান কত? দেখো এ বির মান হলো 24, তাহলে লিখলে 24 স্কোয়ার যোগ বিসির মান কত? বিসি মানে হলো 7, তো 7 স্কোয়ার সমান হবে এসি স্কোয়ার। বা তাহলে আমাদের প্রয়োজনে, আমরা তো এসির মান বের করছি, তাই তুমি এসিটাকে, যেটার মান বের করতে হয় এটা যদি সমান হয়, সমানের এটা বাঁ দিক আর এটা হলো ডান দিক, তাই যার মান বের করতে হয় সেটা বাঁ দিকে লিখে নিলে সুবিধা হয়। আর তাই এসির মান যেহেতু বের করছি, তাই এসিটাকে আমরা বাঁ দিকে লিখে নিলাম, আর বাকি যেগুলো আছে সেগুলো ডান দিকে লিখে নিলাম। এরকম ভাবে যদি আমরা জায়গার অদল বদল করি তো চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তার কারণ আমরা এসিটাকে গোটাটাকে নিয়ে এসেছি, আর এই পুরো বাম দিকে যা ছিল তাই পুরোটাকে ডান দিকে নিয়ে গেছি, তাই যা ছিল তাই থাকবে চিহ্ন। এবার আমরা 24 স্কোয়ার করব। তো 7 স্কোয়ার মানে কি? এখানে রাফটা করে নিচ্ছি। 7 স্কোয়ার মানে হচ্ছে 7 মাথায় কত আছে? 2, তার মানে দুটো 7 গুণ। তো 7 7 49। একই রকম ভাবে 24 স্কোয়ার মানে কত? 24 স্কোয়ার মানে হচ্ছে 24 মাথায় 2 আছে মানে দুটো 24 গুণ। তাহলে 24 আর 24 গুণ করে নিই। 4 4 16, 4 দুগুণে 8 আর হাতের একে 9, 2 দিয়ে 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, যোগ করো 6, 8 আর 9 17, 4 আর একে 5। তাহলে 24 স্কোয়ার করলে 576 আর 7 স্কোয়ার করলে 49 পাওয়া গেল। এই দুটো যোগ করো, তাহলে দেখো কত পাবে। 9 আর 6 15, 4 আর 7 11 আর হাতের একে 12, 5 আর একে 6, 625 পাওয়া গেল। অর্থাৎ এসি স্কোয়ার সমান আমরা পেলাম 625। তাহলে এসি সমান কত হবে? এসি সমান, এটা যেহেতু বর্গ আছে তাই বর্গটা ডান দিকে এলে বর্গমূল হয়ে যায়। 625-এর বর্গমূল হয় 25। তাহলে যে বাহুটা আমরা জানতাম না সেটার মান আমরা পেয়ে গেলাম। কত? সেই বাহুর মান পাওয়া গেল 25 সেন্টিমিটার।
তাহলে সাইন এ যখন আমাদের বের করতে হয়েছিল, এইটুকুটা রাফ, সাইন এ সমান কি ছিল, লম্ব বাই অতিভুজ। লম্বর মান তো আমরা আগে থেকেই জানতাম, লম্বের মান কত ছিল এ কোণের জন্য, তাহলে এ কোণের সামনে যেটা থাকে, সামনে কি আছে এটা, তাই এই বাহুটার মান 7, তাই লম্ব হলো 7, অতিভুজ মানে 25, তাহলে লিখে নিলাম 7/25। এখন 7এও তো সেন্টিমিটার ছিল, তাই এখানেও সেন্টিমিটার থাকবে আর এখানেও সেন্টিমিটার থাকবে, তো সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে, মানে আমরা পেলাম সাইন এ এর মান 7/25। এবার চলো কস এ, এর পরেরটা দেখো, কস এ বের করতে বলেছিল, তো কস এ মানে কি হয়, কস এ মানে আগেই আমরা সূত্র শিখেছি, কস মানে ভূমি বাই অতিভুজ। তো এখানে ভূমির মান কত দেওয়া আছে, দেখো ভূমি মানে এটা তো লম্ব, তাহলে এটা অতিভুজ, তাহলে ভূমিকে, এটা আমাদের ভূমি, তো ভূমির মান দেওয়া আছে 24 সেন্টিমিটার আর অতিভুজের মান 25 সেন্টিমিটার। তো সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, মানে 24/25 পেলাম। তাহলে সাইন এ আর কস এর মান আমরা বের করে নিয়েছি। এরপরেও অঙ্ক এখনো শেষ হয়নি, আর দুটোর মান ছিল, সেটা কে ট্যান এ আর কোসেক এ। তো ট্যান এ আর কোসেক এ এর মান আমরা এইটুকু পোর্শনে বের করে নিচ্ছি, তোমরা তোমাদের পরের পাতায় পড়বে। দেখো ট্যান এ আর কোসেক এ এর মান কিভাবে বের করবো, তো ট্যান এ মানে কি হয়, ট্যান এ মানে হয় লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো লম্বের মান কত, লম্বের মান হলো 7 সেন্টিমিটার আর ভূমি হচ্ছে 24 সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, তাহলে 7/24 পাওয়া গেছে। এবার লাস্ট আরো একটা আছে, সেটা হলো কোসেক এ এর মান কত। তো কোসেক এ এর মান আমি এই জায়গাটায় বের করছি, কোসেক এ। তো এবার তুমি সেই সিরিজটা পড়বে, সেই সিরিজটা কি ছিল, সাইন কস ট্যান কোসেক সেক আর কট, এই তো ছিল সিরিজ। তো এই সিরিজে কার মান আমাদের প্রয়োজন, কোসেকের মান প্রয়োজন। তো কোসেক মানে, কোসেক তো মুখস্থ রাখবো না, আমরা কি বলবো, সাইন কস ট্যান। তো কোসেক কার সামনে আছে, তুমি বলবে কোসেক তো সাইনের সামনে আছে, তাহলে সাইন মানে কি হয়, লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক তার উল্টোটা হবে, অর্থাৎ কোসেক মানে অতিভুজ বাই লম্ব। তাহলে কোসেক এর জায়গায় আমরা লিখতে পারি অতিভুজ বাই লম্ব। দেখো এখানে অতিভুজের মান কত দেওয়া আছে, অতিভুজ তো 25 সেন্টিমিটার আর লম্ব মানে এর সোজা এ কোণের সামনে যেটা আছে সেটা লম্ব, তাই 7 সেন্টিমিটার। তো একই রকম ভাবে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, তাহলে কোসেক এ সমান পাওয়া গেল 25/7। আজকের ভিডিওতে তবে এতটাই, 1 আর 2 এর অঙ্ক আমরা করলাম 23.1 এর, বাকি যে অঙ্কগুলো আছে এটা আমি পরের ভিডিওতে শেষ করে দিব।